আলোচনায় যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ছাত্র সংসদ নির্বাচন না হলে ভবিষ্যৎ রাজনীতি নেতৃত্ব শূন্য হয়ে পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি। ডক্টর ইউনূসের প্রশংসা করায় অর্থমন্ত্রীর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী, বললেন ক্ষুদ্র ঋণ দারিদ্র্য দূর নয় বরং লালন করে। নিবন্ধন বাতিলের ভয় দেখালেও দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, বললেন দলটির নেতারা। বগুড়া সহ দেশের অনেক মেডিকেলে কর্মবিরতি ইন্টার্নি চিকিৎসকরা, রোগী জিম্মি করে আন্দোলন অযৌক্তিক, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। শুরু করছি উপসংহারের আজকের প্রথম পর্বের আলোচনা। প্রতি শুক্র ও শনিবার ধারাবাহিক এই আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তানের জন্ম হয়েছিল সেই রাষ্ট্র সম্পর্কে মোহমুক্তি ঘটতে বাঙালির বেশি সময় লাগেনি। প্রথমেই শুরু মায়ের ভাষা নিয়ে, সাথে যুক্ত হয় অর্থনৈতিক বঞ্চনা। পাটের আয়ে যখন ইসলামাবাদে, করাচি আর পিন্ডির জৌলুস বাড়তে থাকে, তখনই বাঙালি বুঝে যায় শোষণের অবসান ঘটাতে হলে বাঙালি জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক দুই স্বাধীনতাই লাগবে। 1947 সালের মাত্র 22 বছরের মাথায় তাই আসে 1966 সালের 6 দফা, যার মূলে ছিল অর্থনৈতিক বঞ্চনা থেকে মুক্তি পাওয়া। আর তখনই সামনে আসে ধর্মের ভিত্তিতে হওয়া রাষ্ট্রের অসারতার কথাও। অসাম্প্রদায়িকতা আর ধর্মনিরপেক্ষতার চেতনাও জোরদার হয় ধীরে ধীরে। পাকিস্তান রাষ্ট্রের পুরো সময়, অর্থাৎ 1947 থেকে 1971 পর্যন্ত রাষ্ট্র পরিচালনা এবং সামাজিক সাংস্কৃতিক জীবনে ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে। যে কোনো রাজনৈতিক সামাজিক সংকট উত্তোলনে ধর্মকে ব্যবহার করা হয়েছে বারবার। কিছু হলেই বলা হয়েছে ইসলাম বিপন্ন। সামরিক ও স্বৈরশাসন বলবৎ রাখতে ইসলাম বিপন্নতা ছিল একমাত্র স্লোগান। এমনকি আইয়ুব বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার লক্ষ্যে 1964 সালে দাঙ্গা লাগানো হয়, যার মূল ভূমিকায় ছিল অবাঙালিরা। এই দাঙ্গার প্রতিক্রিয়ায় পূর্ব বাংলায় অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার মনোভাবও জোরদার হয়েছিল, প্রসারও ঘটেছিল। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি ঘোষণা করা হয়েছিল তখনই। স্বাধীনতার মাত্র 6 বছর আগে এভাবেই চরম সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয় পাকিস্তান। কিন্তু এ থেকে উত্তরণের চেষ্টাও চলতে থাকে। 6 দফা আর 11 দফার আন্দোলন রূপ নেয় অসহযোগে। 70-এর নির্বাচনে জয়ী হয়ে বাঙালি পৌঁছায় স্বাধীনতার 1 দফায়। আর স্বাধীন বাংলাদেশের 4 মূলনীতির অন্যতম হয় ধর্মনিরপেক্ষতা। ধর্মভিত্তিক পাকিস্তানকে 30 লাখ শহীদের রক্তে ধুয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ। এসব নিয়ে স্বাধীনতার মাসে আমাদের আলোচনা, মুক্তিযুদ্ধে ধর্ম। ধারাবাহিক এই আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে। আর এ নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে আছেন লেখক গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা কথা বলব নিশ্চয়ই নিয়ে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। আপনাকেও স্বাগত আমাদের এই উপসংহারে। আমরা গতকাল থেকে এই ধারাবাহিক আলোচনার সূচনা করেছি। গতকাল আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী, জিয়াউদ্দিন তারেক আলী, শামীম মোহাম্মদ আফজাল এবং খন্দকার সাকওয়াত আলী। আজকের প্রথম পর্বের আলোচনার শুরুতেই আমরা দেখে নেব সেই সব আলোচনার অংশবিশেষ। পাকিস্তানি জাতীয়তাবাদ, দ্বিজাতি তত্ত্ব, যার ভিত্তিতে ছিল ধর্ম, সেইটাকে প্রত্যাখ্যান করে আমরা একটা নতুন জাতীয়তাবাদী জায়গায় চলে এলাম। এবং সেই আন্দোলনটাই, সেই চেতনাটাই বিকশিত হচ্ছে ক্রমাগত। এবং 71-এর যুদ্ধের মধ্য দিয়ে তার একটা মীমাংসা হলো যে আমরা ওই রাষ্ট্রকে থেকে বেরিয়ে এলাম এবং আমরা ওই যে জাতীয়তাবাদ সেইটাকে প্রত্যাখ্যান করলাম। এর ভিত্তিটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। 75-এর পরে যারা রাষ্ট্র ক্ষমতা এখানে দখল করেছিলেন তারাও ভাবতেন পাকিস্তানিদের মতো যে আমরা মুসলিম বাংলা প্রতিষ্ঠা করব এবং মুসলিম বাংলা তার একটি স্বকীয়তা নিয়ে তারা এই দেশে টিকে থাকবে এবং আমাদের রাষ্ট্র যন্ত্রের প্রধান ধারক হবে মুসলিম বাংলা। মুক্তিযুদ্ধের যে কারণে আপনি প্রথম শিকার দেখবেন এথনিক গ্রুপসগুলো, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের উপর, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রামের প্রবর্তক সংঘ বলেন, নিতনকুণ্ডু বলেন, ভারতেশ্বরী হোম বলেন, প্রথম রাতেই কিন্তু এগুলো শিকার হয়েছিল। এবং সেখানে বাঙালি সত্তার পরিচয়ধারী মুসলিমরাও বাদ যায়নি। 1946 সনে যখন প্রথম কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিলেন, তখন ক্যালকাটাতে দাঙ্গা হয়। ওই দাঙ্গার জের হিসেবে নোয়াখালীতে হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গা হয়। এই দাঙ্গার ফসল আসামে যে প্রলয়ঙ্করী দাঙ্গা হয়, সে দাঙ্গার থেকে মুসলমানদের সেভ করার জন্য সোহরাওয়ার্দী সাহেব বঙ্গবন্ধুকে আসাম পাঠাইছিলেন।
তিনি আসাম থেকে যে বিহারিদেরকে ওই আসানটুল্লাহ হিজরত গোনাইনে তাদেরকে দিলেন, তারাই কিন্তু পাকিস্তান স্বাধীন করে বাংলাদেশে এসে বিহারিরা এই জায়গা করছে, আনছে কিন্তু তারা বঙ্গবন্ধুর মেহমান। আবার লিবারেশনের সময় তারাই কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করছে বেশি। এটা হলো ধর্মকে অপব্যবহার কারণে। শুরু করছি উপসংহারের প্রথম পর্বের আলোচনা। আমাদের সঙ্গে আছেন সলিমুল্লাহ খান এবং তারেক শামসুজ্জামান। আমি সলিমুল্লাহ খান আপনাকে দিয়ে শুরু করতে বলবো যে মুক্তিযুদ্ধ, তার আগের ইতিহাস, সব কিছু মিলে যুদ্ধেও আমাদের একটা বড় ছিল পাকিস্তানিদের কাছে, যারা আমাদের উপরে আক্রমণ করেছিল হত্যার জন্য। তাদের কাছে ধর্মের একটা বিবেচনা ছিল যে আপনি হিন্দু না মুসলিম, সেই হিসেবে হত্যা করবে বা করবে না। এই জন্য আমরা শুরু করেছি মুক্তিযুদ্ধে এই ধর্মের বিষয়, এবং পরবর্তীতে সেই কারণে আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ পেয়েছি। তারপরে আজকের পটভূমি সবটাই আলোচনা হবে, যদি শুরু করেন আপনি। আমরা সবসময় আলোচনাটা 1947-48 থেকে শুরু করি, কিন্তু সত্যের খাতিরে বলা উচিত এই যে জাতি গঠনের সমস্যা সমগ্র দক্ষিণ এশিয়া উপমহাদেশে, এটা ঔপনিবেশিক শাসনের সাথে জড়িত। একটা দেশ যখন আরেকটা দেশের হাতে পরাধীন হয়, বন্দী হয়, কেমন করে এত বড় মুঘল সাম্রাজ্য ভেঙে পড়লো, কেমন করে সেখানে ইংরেজ ব্যবসায়ী কোম্পানি ধীরে ধীরে এই দেশে বিভিন্ন প্রাদেশিক রাজাদের প্রথমে পরাস্ত করলেন, নবাবদের, এবং শেষ পর্যন্ত মুঘল সম্রাটকে পরাস্ত করলেন। এই দীর্ঘ ইতিহাসের মধ্যে আছে এই দেশের মানুষ প্রথম 100 বছর কিভাবে প্রতিরোধ করলো। আমি সংক্ষেপে বলছি, 1947-এর আগে যদি আমরা যাই 1857, তার আগে যদি যান 1757, আমরা এই 2 শতাব্দীতে ভাগ করি। সিরাজউদ্দৌলার কাছ থেকে দেশটা দখল করার পর তারা কিন্তু প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। তাদের 2-একটা উল্লেখযোগ্য কথা বলি। অষ্টাদশ শতাব্দীতে ফকির এবং সন্ন্যাসীরা উত্তরবঙ্গে বিদ্রোহ করেছিলেন, তাদের সাথে ইংরেজরা লড়েছে বহুদিন। যেমন রংপুরের এই যে নুরুলদিনের সারা জীবনে যেটা লিখেছেন, সেরকম বহু কৃষক বিদ্রোহ আছে। 19বিংশ শতাব্দীর শুরুতে এই যে বারাসাতে 24 পরগনা দক্ষিণে, সেখানে তিতুমিরের আন্দোলন 1830-এর দশকে সেটা, তারপরে ফরায়েজি আন্দোলন ফরিদপুর পর্যন্ত, এইগুলো হচ্ছে বিচ্ছিন্ন নানা প্রতিরোধ সংগ্রাম ছিল কৃষকদের, জমিদারদের, নানা প্রকার রাজাদের। 1857-তে সর্বপ্রথম ভারতে একটা নতুন ঘটনা দেখা দিল। ইংরেজদের অধীনে চাকরি করতেন যে সিপাহীরা, তারা অধিকাংশ হচ্ছে উত্তরপ্রদেশের, এখন যেটাকে আমরা উত্তরপ্রদেশ বলি, তখন ওটাকে বেঙ্গল আর্মি বলা হতো। তাতে সৈন্য সংখ্যা ছিল প্রায় 1,40,000, তার মধ্যে প্রায় অর্ধেক 70,000-এর মতো সৈন্য বিদ্রোহে যোগ দিয়েছিল। মিরাটে তারা প্রথম বিদ্রোহ করে 1857-র 10ই মে। তারা রাতারাতি হেঁটে 30 মাইল মার্চ করে দিল্লি চলে যায়, এবং দিল্লির বুড়া বাদশাহ, যার বয়স তখনই 82 বছর হয়েছে, তাকে তারা রাজি করেন তাদের নেতা হতে। এবং কানপুরে নানা সাহেব, যিনি মারাঠাদের মানে পেশোয়া, এই জাতীয় অনেকেই বিদ্রোহে যোগ দেন। এই বিদ্রোহ ইংরেজদের মনের মধ্যে একটা টনক নড়িয়ে দেয় যে এইখানে ওই যে বেঙ্গল আর্মি সৈনিকদের শতকরা 70 জন ছিলেন ব্রাহ্মণ হিন্দু, কিন্তু ইংরেজরা পরে প্রচার করেন এই বিদ্রোহ মুসলমানরা করেছে। ইংরেজরা বুঝতে পেরেছে হিন্দু মুসলমানের মধ্যে বিবাদ তৈরি করতে না পারলে তাদের পক্ষে থাকা সম্ভব নয়। সেইখান থেকে তারা, আমি আগের কথা বাদ দিয়ে বলছি, তারপরে যখন ভারতের রাজনৈতিক আন্দোলন শুরু হলো, আর এর 25-30 বছর পরে কংগ্রেস হলো 1885-তে, এইভাবে সেখানে তখন রাজনীতিতে হিন্দু মুসলমান বিভেদটা জেগে থাকলো, এই জন্য যে কোন সম্প্রদায় এগিয়ে গেল কোন সম্প্রদায়ের তুলনায়, সেটা পরিষ্কার হয়ে বোঝা গিয়েছিল যে কংগ্রেসের আন্দোলনের ফলে ইংরেজদের কাছ থেকে যে সুবিধাটুকু পাওয়া যাচ্ছিল, যেমন শিক্ষা বিস্তারে অথবা সরকারি চাকরিতে, তাতে তৎকালীন যে মুসলমান সম্প্রদায়ের নেতারা, তারা অধিকাংশ ছিলেন জমিদার, কেউ কেউ ছিলেন পেশাজীবী, তারা পিছিয়ে আছেন বলে মনে করলেন। একটা আন্দোলন শুরু হলো আলিগড়ে। স্যার সৈয়দ আহমদ, তিনি মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মোহামেডান কলেজ তৈরি করলেন, সেইখানে মুসলমান নেতারা শিক্ষিত হতে শুরু করলেন। এই যে আন্দোলন, এর ফলে মুসলিম লীগ হলো, মুসলিম লীগের পরে হিন্দু মহাসভা হলো, কংগ্রেস মনে করলো যে আমরা সবার প্রতিনিধিত্ব করি। আমি এই পটভূমিটা যদি আমরা মনে রাখি, তাহলে দেখা যাবে ইংরেজদের সাথে সংঘাতের সময় যেটা বিরোধ তৈরি হলো, ভারতের নতুন জাতি গড়ে না উঠে হিন্দু মুসলিম দুটো আলাদা আইডেন্টিটিকে তারাই উস্কানি দিতে শুরু করলেন। তারা প্রথমে হিন্দুদের সহায়তা করেছিলেন, দ্বিতীয় ক্ষেত্রে হিন্দুদেরকে ঠেকাবার জন্য মুসলমানদের সহায়তা করা শুরু করলেন। মুসলিম লীগ তৈরি হয় তখনই 1906 সনের সময়। আমার মূল বক্তব্য হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, যিনি পাকিস্তানের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তিনি প্রথমে কংগ্রেসের সদস্য ছিলেন, এবং তাকে একসময় সরোজিনী নাইডুর মতো ভদ্রমহিলা তার নাম দিয়েছিলেন হিন্দু মুসলমান মিলনের ঐক্যদূত, অগ্রদূত বা ঐক্যদূত, অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি। সেই ভদ্রলোক শেষ পর্যন্ত কেন মুসলিম লীগের নেতা হয়ে মুসলিম লীগের নেতৃত্ব নিলেন, এই কাহিনীগুলো যদি নেই, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মুসলিম লীগার ছিলেন। এই কথাগুলো যদি আমরা মনে রাখি, তাহলে বোঝা যাবে এই বিরোধটার গোড়া পাকিস্তান আবার আগেই ছিল।
এই জন্য এখন পাকিস্তানিরা যেটা করেছে তখন এটা এক ধরনের কোয়ালিশনের মতো। 1940 সনের লাহোর প্রস্তাবের কথাটা মনে করি, সেখানে বলা হচ্ছিল ভারতের যে সমস্ত অঞ্চলে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ তাদের জন্য আলাদা আলাদা রাষ্ট্র করতে হবে, এটা ছিল দাবি। কিন্তু 1946 সনে মুসলিম লীগের একটা বিশেষ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হলো যে একটা রাষ্ট্র করবে তারা, সেটা অনেক প্রতিরোধের মাধ্যমে। কিন্তু বাংলার নেতা যারা ছিলেন, সরওয়ার্দী সাহেব, আবুল হাসিম সাহেব আর অন্যান্য নেতাদের মধ্যে শরৎ বসু এবং অন্যান্য, কংগ্রেসের একটা অংশ এবং বাংলার মুসলিম লীগের একটা অংশ, তারা চেয়েছিলেন যে কি যুক্তবঙ্গ হোক, কিন্তু সেটা ইংরেজদের ধোপে টেকে নেই। লাহোর প্রস্তাব আসলে 3টি রাষ্ট্র, রাইট, অনেকগুলো রাষ্ট্রের কথা ছিল, মানে হচ্ছে সমস্যাটা কি, 3টি আর কি, ভারতবর্ষ হবে একটা ফেডারেশন। এখন এরপরে হলো কি, ভারত যে রাষ্ট্রটা কেন তৈরি হলো, এটা তারা নিজেকে ফেডারেশন বলে না, এটা হচ্ছে ইউনিয়ন, ইন্ডিয়ান ইউনিয়ন। কেন ফেডারেশন হয়? অনেকগুলো অঙ্গরাজ্য মিলে যখন একটি রাষ্ট্র গঠন করে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের সময় কথা ছিল 13টি উপনিবেশ মিলে তারা যুক্ত হলো, এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেখানে এখন আরো 50টা যোগ হয়েছে, সেইখানে অন্তত তত্ত্বগতভাবে একটা রাষ্ট্র চাইলে আলাদা হয়ে যেতে পারে। এখন ক্যালিফোর্নিয়া দাবি তুলতেছে ফর এক্সাম্পল আমরা আলাদা হয়ে যাব, কিন্তু সেইটা ভারতের সংবিধানে লেখা নেই। ভারতের সংবিধান অনেকগুলো রাষ্ট্র মিলে করেনি, একটা রাষ্ট্র গঠন করার পর সে তাকে বিভিন্ন স্বায়ত্তশাসন দিয়েছে। গোর্খাল্যান্ডের আন্দোলন বিচ্ছিন্ন। আচ্ছা, সেই জিনিসটা যদি, যে দাবিটা ছিল মুসলিম লীগের আদি দাবিটা ছিল এবং ইংরেজ ক্যাবিনেট মিশন যেটা পাশ করেছিল, সেটা হচ্ছে লাহোর প্রস্তাবের অনুরূপ, যে ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল থাকবে, তারা স্বায়ত্তশাসিত হবে, তারা আবার একটা কেন্দ্র গঠন করবে। সেইটা যে কোনো কারণেই হোক, আমি লম্বা বিশ্লেষণে যাচ্ছি না, কংগ্রেস নেতৃবৃন্দ রাজি হননি। রাজি না হওয়ার ফল, অনিবার্য ফল হচ্ছে পাকিস্তান। কাজে পাকিস্তানের স্রষ্টা মোহাম্মদ আলী জিন্নাহকে বললে একটু বেশি কৃতিত্ব দেওয়া হয়, এর স্রষ্টা সমানভাবে আর কেউ না হোক নেহরুজিও আছেন। কাজে এখন এরপরে যে আমাদের পাকিস্তান হওয়ার পর অনতি বিলম্বে 48 সন আসার আগে আমরা টের পেয়েছি। আমি শুধু সংক্ষেপে বলি, ভারতের ভাষা কেন হিন্দি হলো অফিসিয়াল ভাষা? একই কারণে জিয়াউদ্দিন আহমদ স্যার, যিনি আলিগড়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি বলেছিলেন উত্তর ভারতের একটি ভাষা হিন্দি, যখন ভারতের রাষ্ট্রভাষা হচ্ছে তামিলরা তার কাছে মাথা নত করছে, উনি কল্পনা করলেন সুতরাং পাকিস্তানের রাষ্ট্রভাষা উত্তর ভারত সেই ভাষাটি হবে, কিন্তু এর নাম হবে উর্দু। এই যে রহস্যটা, এইটা যদি আমরা মীমাংসা না করি, তাহলে দক্ষিণের তামিল, তেলুগু ভাষী, কন্নডিগা লোকেরা তারা কেন হিন্দির আধিপত্য মেনে নেবে? যুক্তি একটাই, আমরা উভয়ে হিন্দু। বা কংগ্রেস যদিও বা ধর্মনিরপেক্ষতার নামেই ভারত স্বাধীন হয়েছে, কিন্তু প্রকান্তরে সে তাকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। এখন পাকিস্তানিরা বলছে তাহলে আমরা এটাকে মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। এই ধোকাতে বাঙালি নেতৃত্ব তখন পড়েছিল, বাঙালি মুসলমান নেতৃত্ব। এখন তারা বললো যে পাকিস্তানের মধ্যে যখন উর্দু একমাত্র রাষ্ট্রভাষা, এটার মধ্যে দিয়ে প্রকাশ হলো, তাহলে আমরা তো সংখ্যাগরিষ্ঠ, আমাদের বঞ্চনা করা হচ্ছে, আমরা এটা মানবো কেন? তখন যে নতুন জাতীয়তা গড়ে উঠেছে সেইটাকে বলে বাঙালি জাতীয়তাবাদ। সমস্যা হচ্ছে কি, বাঙালি জাতীয়তাবাদ বা কোনো জাতীয়তাবাদী কর্মসূচি নয়, এটা কি, এটা একটা পদ্ধতি মাত্র। আমরা কি ঐক্যবদ্ধ, আমাদের কর্মসূচি কি? এই জাতীয়তাবাদ নতুন যে রাষ্ট্র হবে, আমি খুব সংক্ষেপে বলি, 6 দফার মধ্যে বলা হয়েছে আমরা যদি পাকিস্তানে থাকি তাহলে অর্থনীতি এইভাবে চলবে, সমাজ এইভাবে চলবে, ভাগাভাগি হবে, আলাদা মুদ্রা থাকবে, আলাদা কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অথবা আলাদা মিলিশিয়া থাকবে, আমরা বললাম। কিন্তু এখন যেদিন পাকিস্তানিরা 25 মার্চ রাত্রে আক্রমণ শুরু করে দিল, তখন আমাদের সামনে একটা নতুন প্রশ্ন আসলো যে এখন তো আমরা স্বাধীন হবো, পাকিস্তানের সাথে থাকবো না, আমাদের দেশটা কিভাবে চলবে? একটা প্রশ্ন উত্তর দিতে হবে আপনাকে, আপনি কি ধনতান্ত্রিক পথে চলবেন না আপনি সমাজতান্ত্রিক পথে চলবেন? তখন একটা আওয়ামী লীগ তখনও ঠিক করে নাই যে তারা কোন পথে চলবে। এমনকি 1971 সনের সেপ্টেম্বর মাসেও তারা এই বিষয়ে মন স্থির করেনি। আরো একটা কথা খুব গুরুত্বপূর্ণ, মহিদুল হাসান সাহেব তার মূলধারা 71 বইতে লিখেছেন যে তাজউদ্দিন সাহেব যখন ফিরে এলেন কলকাতা থেকে 1971 সনের ডিসেম্বর মাসের 22 তারিখ, 6 দিন পরে, সচিবালয়ে তার বক্তৃতা তিনি প্রথম বলেন স্বাধীন বাংলাদেশ আমরা গড়ে তুলব 3টা মূলনীতির ভিত্তিতে। খুব গুরুত্বপূর্ণ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। তিনি কোথাও কিন্তু জাতীয়তাবাদের কথা বলেননি, কারণ জাতীয়তাবাদ তো স্বতঃস্ফূর্তই। কাজে আমি ধর্মনিরপেক্ষতা কথাটা গুরুত্ব দিচ্ছি এইভাবে, এটা ছিল রাষ্ট্রীয় 3 মূলনীতির একটি, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার ভিতর দিয়ে এটা গড়ে উঠেছিল। এমনকি আমরা যে বাংলায় জিতে, এই কথা বাঙালি বুদ্ধিজীবীরা 60-এর দশকে বলেনি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। যখন পাকিস্তানের তথ্যমন্ত্রী খাজা শাহাবুদ্দিন 1967 সনের জুন মাসে রবীন্দ্রসঙ্গীত রেডিও টেলিভিশনের প্রচার নিষিদ্ধ করবে বা সীমিত করবে এই কথা বলল, তখন তার প্রতিবাদে মনির চৌধুরীর নেতৃত্বে যে 18 জন বুদ্ধিজীবী বিবৃতি দিয়েছিলেন, সেই বিবৃতির ভাষাটাকে লক্ষ্য করার বিষয়। আনিসুজ্জামান সম্পাদিত রবীন্দ্রনাথ বইতে সেটা আছে। সেই বিবৃতির মধ্যে বলা হচ্ছে আমরা বাংলা ভাষী পাকিস্তানিরা, আমি উদ্ধৃতি দিচ্ছি, বাংলা ভাষী পাকিস্তানিরা মনে করি রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আমি নিজের ভাষাতে এটুকু বললাম। তার মানে বাংলা ভাষী পাকিস্তানি বলেছেন, উনি বাঙালি শব্দের ব্যবহার করা তখন সাহস করেননি, এবং না করে ভুল করেছেন বলছি না। এইখান থেকে জানতে হবে আমরা বাঙালি জাতীয়তাবাদ বলছি, এটা আমরা শুধু বাংলা ভাষায় কথা বলি এবং আমাদের রক্ত বাঙালি এরকম নয়।
পাকিস্তানের ভিতরে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা বুঝেছি পাঞ্জাবিদের সাথে আর থাকা যাবে না, আমরা পাকিস্তানি নই, এইভাবে আমরা বাঙালি হয়ে উঠেছি। এবং সেটার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে 1971 মুক্তিযুদ্ধ। এবং সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই, তখন যে স্লোগানটা আমরা দিয়েছিলাম, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। এইটাই হচ্ছে রাজনৈতিক বাঙালি জাতীয়তাবাদ। এটা মানে একেবারে যাকে বলা হয় নৃতাত্ত্বিক বাঙালি জাতীয়তাবাদ নয়। জাতীয়তাবাদের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন হচ্ছে কখন একটা জাতি জাতি হয়ে ওঠে। ব্রিটিশ আমলে আমরা যে লড়াই করে জাতি হয়ে উঠছিলাম, আমি একটা উদাহরণ দিই আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1948 সনে বাংলার ইতিহাস বই একটা ইংরেজিতে বেরিয়েছিল, স্যার যদুনাথ সরকার এর সম্পাদক ছিলেন, যেটা নাম মুসলিম পিরিয়ড, তিনি দিয়েছেন 1200 থেকে 1757 পর্যন্ত। সেখানে তিনি বলছেন ইংরেজ আমলে 200 বছরের মধ্যে আমরা বাঙালি হয়ে উঠেছি। আমরা মানে কি, পরিষ্কার নাই। কিন্তু এখন আমরা বাংলাদেশে বলছি 1948 থেকে 1971 মধ্যে আমরা বাঙালি হয়ে উঠেছি। যারা পাকিস্তানের কাছে মুসলমান বলে ভোট দিয়েছিলেন, আমরা কিন্তু বাঙালিত্ব বন্ধক দেই নাই। মনে আছে 71-এর মুক্তিযুদ্ধের পর ফিরে এসে আসম আব্দুল রহমান বলেছিলেন আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিইনি। ও বলছে কি আমরা এখানে পাকিস্তান হওয়ার প্রশ্নে আমরা পাঞ্জাবিদের সাথে মুসলমান হিসেবে ঐক্যবদ্ধ হয়েছি, তার মানে আমি আমার বাঙালিত্ব তো বাদ দিই নাই। এটা চলে আসলে এই জন্য আমি মনে করি আমাদের বলা উচিত 1971-এর অভিজ্ঞতার মধ্য দিয়েই 47 থেকে 71 বলেন আমরা নতুন করে বাঙালি হয়ে উঠেছি এদেশে। এবং সেই বাঙালিত্বের প্রধান উপাদান হচ্ছে ধর্মীয় ভেদাভেদটাকে আমরা পাত্তা দেব না। যদি পাত্তা দেই তাহলে কিন্তু পাঞ্জাবিদের সাথে লড়াই করে আমরা পারবো না। আমি মনে করি এটা আমাদের অভিজ্ঞতার ফসল। এটা অভিজ্ঞতা পূর্ব কোনো অপ্রায়োগিক বিষয় নয়, এটা স্বর্গা থেকে আসা প্রত্যাদেশ নয়। কিন্তু সেই ধর্মই তো বারবার ব্যবহৃত হয়েছে পাকিস্তানের আমলে, এবং মুক্তিযুদ্ধ আমরা করেছি সেই ধর্মের যে সাম্প্রদায়িকতা, যে ধর্মের ভিত্তিতে যে আমাদেরকে যদি আমরা বাঙালি হয়ে উঠলাম ধর্মটাকে বাদ দিয়ে। না, ওই প্রসঙ্গেই ফিরে যাচ্ছে যে মুক্তিযুদ্ধে আপনার আলোচনা, যে আজকে আলোচনার যে মূল বিষয়টা মুক্তিযুদ্ধে ধর্ম, আমরা যদি ঠিক ওই 1971 সালের কি ধর্মটাকে যদি আমরা ইউজ করি, মনে করি, কনসেন্ট্রেট করি, তাহলে আমরা ভুল করবো। যেটা সত্যিকার অর্থে আপনি যদি পাকিস্তানের ইতিহাসের দিকে তাকান, যেটা সলিমুল্লাহ খান বলার চেষ্টা করলেন 47 থেকে 1971 সাল পর্যন্ত, সেখানে দেখবেন প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানি শাসকরা ধর্মকে ব্যবহার করেছেন তাদের স্বার্থে। তারা এখানে অধ্যাপক রনক জাহান একটা ওয়ার্ড ইউজ করতেন, তার বইতে আছে, সেটা ইন্টারনাল কলোনিয়ালিজম। অর্থাৎ আমরা এক কলোনিয়াল থেকে বেরিয়ে আরেক কলোনির কাছে চলে গেছি। সেখানে উপাদানটা ছিল, একদিকে ছিল অর্থনীতি, একদিকে ছিল ধর্ম। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে তারা এই অঞ্চলকে, অর্থাৎ আজকে যেটা স্বাধীন বাংলাদেশ, এই অঞ্চলকে শোষণ করতে চেয়েছে। অন্যদিকে ধর্মটাকে ব্যবহার করেছে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে, যাতে করে এই ধর্মটা ব্যবহার করে তারা এই অঞ্চলের জনগণকে কর্তৃত্ব করা যায়, জনগণকে হাতে রাখা যায়, জনগণকে অর্থনৈতিক শোষণটা পরোক্ষভাবে অর্থনৈতিক শোষণটা অব্যাহত থাকে। এবং এরই ধারাবাহিকতায় আপনি 1971 সালে ঠিক একই ঘটনা ঘটেছে। তখনও বলা হয়েছিল, আপনি অতীতের দিকে তাকান, তখন বলা হচ্ছে যে ধর্মটা যদি না মানেন তাহলে পাকিস্তান থাকবে না। ঠিক 1971 সালে আমরা মুক্তিযুদ্ধের সময় এটা দেখেছি, পাকিস্তান থাকবে না যদি তুমি ইসলাম না থাকে। আর তাহলে এখানে পাকিস্তানি শাসকরা, পাকিস্তানের সেনাবাহিনী একদিকে তারা জায়েজ করেছে হত্যাকাণ্ডকে, 30 লাখ হত্যাকাণ্ডকে তারা জায়েজ করেছে ধর্মের নামে। হিন্দুদেরকে যখন তারা ভিন্ন ধর্মী হিসাবে আখ্যায়িত করে তাদেরকে যখন হত্যা করলো, উৎখাত করলো, দেশান্তরিত করলো, সেখানে ওই ফ্যাক্টরটা কাজ করেছে একটাই, সেটা হচ্ছে ধর্ম। এবং ইসলাম ধর্মের নামে তারা এই অত্যাচারটা অব্যাহত রেখেছে। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধর্ম একটা পাকিস্তানের রাজনীতিতে শুধু যে 1971 সালেই তারা ব্যবহার করলো তেমনটি নয়, বরং অতীতের প্রতিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন এই ধর্মটা ব্যবহৃত হয়েছে প্রতিটি ক্ষেত্রে। এবং আপনি যদি ভাষা আন্দোলনের কথা আপনি ধরেন, ভাষা আন্দোলনটা বেসিক্যালি এর পেছনে একটা অসাম্প্রদায়িক চেতনা কাজ করেছিল। এবং এরই কিন্তু রিফ্লেকশন ধারাবাহিকভাবে যে যুক্তফ্রন্টের যে নির্বাচনটা হলো 54 সালে, সেই নির্বাচনটা কি আপনি দেখবেন, সেটা একটা অসাম্প্রদায়িক একটা শক্তির একটা বিকাশ, তারা জয়লাভ করা। আপনি আওয়ামী লীগ একসময় মুসলিম লীগ ধারণ করতো, তারা কিন্তু 1953 সালে মুসলিম নামটা ত্যাগ করে আওয়ামী লীগ নাম ধারণ করলো। তার অর্থ কি? এটা একটা অসাম্প্রদায়িক চেতনা। এবং মুক্তিযুদ্ধের এই অসাম্প্রদায়িক চেতনার শক্তিগুলো কিন্তু মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে। শুধুমাত্র যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তেমনটি তো নয়। আওয়ামী লীগ একটা বড় শক্তি ছিল, বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধ হয়েছে, অস্বীকার করার কোনো যুক্তি নেই। কিন্তু তার পাশেও যে সমস্ত শক্তিগুলো ছিল, বাম রাজনৈতিক শক্তিগুলো ছিল, তারা কিন্তু সবই অসাম্প্রদায়িক শক্তি। তাহলে দেখা যাচ্ছে আপনি যদি হিসাবটা করেন, আপনি দেখবেন এখানে ধর্মটা সবসময় পাকিস্তানি শাসকরা ব্যবহার করেছে তাদের স্বার্থে। অর্থাৎ ওই যেটা কথাটা আপনি বলছিলেন যে ইন্টারনাল কলোনিয়ালিজমটাকে চাপিয়ে রাখার জন্য, অর্থনৈতিক
তাদের যে কায়েমি স্বার্থ সেটাকে চাপিয়ে রাখার জন্য তারা ধর্মটা তাদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক, যারা মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে, তাদের স্ফীত লক্ষ্যে পৌঁছে গেছে, তারা কিন্তু ধর্মকে ব্যবহার করেননি। ধর্মটাকে তারা পরিপূর্ণভাবে উজ্জ্বল রেখেছেন। ফলে এইখানে হচ্ছে একটা বৈপরীত্য পাকিস্তানের সাথে আমাদের এই অঞ্চলের নেতৃত্বের। এটি হচ্ছে সেই জন্য যেটি সলিমুল্লাহ খান বললেন, সেই জন্য বলছেন যে বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, একদম আমরা সবাই বাঙালি। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো। বিরতির পর আমাদের সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের ধর্ম। স্টুডিওতে আছেন সলিমুল্লাহ খান এবং অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। তারেক শামসুর, আপনাকে দিয়ে শুরু করব, কারণ আপনাকে আমি থামিয়েছিলাম বিরতির আগে, যেটি বলছিলেন যে কিভাবে আমরা ধর্মনিরপেক্ষতার মধ্যে পৌঁছে গেলাম এবং সেখান থেকে আমরা এখন কোথায় চলে এলাম। না, আসলে যেটা আমি বলার চেষ্টা করেছি যে মানে ধর্মকে ব্যবহার করার মধ্যে দিয়ে যে পাকিস্তানি কায়েমি স্বার্থ প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, সেটা একটা ব্যত্যয় ঘটলো। সেটা একটা কি বলবো আমরা, যেটা এটা একটা বড় ধরনের একটা মানে পেশার আসলো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করলাম যে সেখানে একটি নতুন প্রজন্মের জন্ম হয়েছে, যে প্রজন্ম ধারণ করে অসাম্প্রদায়িক চেতনা। এবং কিন্তু এই চেতনাটাও কিন্তু দীর্ঘস্থায়ী হলো না কেন? এখানে আমাদের নেতৃত্বের মধ্যে গলদ আছে। আমরা নেতৃত্বের মধ্যে সঠিক যেটাকে আমরা বলার চেষ্টা করি, পৃথিবীর প্রতিটি মুক্তিযুদ্ধের দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন যে সেখানে মুক্তিযোদ্ধাদের অ্যাকোমোডেট করা হয়েছে জাতীয় স্বার্থের কারণে। আমরা এখানে করতে পারিনি। আমাদের এখানে বিভ্রান্তি ছিল, আমাদের এখানে স্বাধীনতা বিরোধী চক্রের জন্ম হয়েছে। এবং এটা তো সত্য কথা যে স্বাধীনতার পরপরই আমরা জাসদের উত্থান আমরা দেখেছি এবং জাসদের সহিংস ঘটনা আমরা দেখেছি। একটা সরকারকে তো সেই সময়ও দেওয়া হয়নি। ফলে এই যে একটা মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনার যে শক্তিটা, সেখানে যদি আরো দীর্ঘস্থায়ী, যদি আমি তত্ত্বগতভাবে বলি, যদি সেখানে আরো দীর্ঘস্থায়ী 10 বছর 15 বছর সেখানে কাজ করতে পারতো, যেটা আমি আলজেরিয়াতে আমি দেখেছি, আলজেরিয়ার এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি, সেখানে কি তাহলে একটা শক্তিশালী অবস্থান, এই যে অসাম্প্রদায়িক চেতনার কথা আপনি বলেন, স্বাধীনতা মুক্তির চেতনার কথা আমরা আজকে এত বছর পরে এসে 45 বছর পরে আমরা এসে বলি, সেটা কিন্তু তখন স্থায়ী রূপ পেত। কিন্তু সেটা আমরা হয়নি। সেখানে যে কোনো সেখানে পাকিস্তানি ষড়যন্ত্র ছিল, সেখানে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল। বঙ্গবন্ধু মৃত্যুর মধ্যে দিয়ে সেই চেতনা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা আমরা প্রথমে পেয়েছিলাম। ফলে এরই ধারাবাহিকতা কিন্তু আজকেও এর যে চিটিপোটা ধাক্কা কিন্তু আমরা আজও পাচ্ছি। ফলে এই যে অসাম্প্রদায়িক চেতনার মধ্যে দিয়ে যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল, সেই অসাম্প্রদায়িক চেতনাই কিন্তু আবার ধীরে ধীরে ফিরে আসছে। আজকে সেই চেতনাকেই ধারণ করে ঐক্যবদ্ধ একটা শক্তির মাধ্যমে আপনার সামনে পৌঁছতে হবে। এটাই হচ্ছে মূল। মার্চ মাসে আসি, সেই মূল্যায়ন আমরা এখন কিভাবে করব? জাতি গঠন করাটাই ছিল আমাদের মূল সমস্যা। এখন জাতির শত্রু কি কি? একটা হচ্ছে সম্প্রদায়। আমরা যখন কথাটা অসাম্প্রদায়িকতা বলি, শব্দটা কিন্তু নেগেটিভ কথা। আমরা তো বলতে পারবো আমাদের জাতীয় চেতনা, ন্যাশনাল কনসাসনেস, সেইটা বারবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে পাকিস্তান আমলে। যেহেতু ধর্মকে জাতীয়তার ভিত্তি ধরা হয়েছে, আমরা বলছি ধর্ম নয়, ভাষাই আমাদের জাতীয়তার ভিত্তি। খুব সংক্ষেপে বললাম, বাংলাদেশ একটা ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে। এই ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন এবং সেটার থেকে যে জাতীয় অনুভূতি, সেটাকেই যদি আমরা জাতীয়, এটাকে বাধা দেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানরা আবারও ধর্মকে ব্যবহার করেছে। কিন্তু 1947 সনে ধর্মের যে আবেদন ছিল, 1971 সনে ছিল না কেন? এখন আবার এটা ফিরে আসছে কেন? এই তো প্রশ্নটা। আমি যে 71-এ আমাদের মনে যে নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে আসছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, আমরা যদি সৎ হই, আমরা বলি সেইটা কোন কোন জায়গায় পরাস্ত হলো। আমি আগেই বলেছি, জাতীয়তাবাদ কোনো কর্মসূচি নয়, ইংরেজিতে যাকে প্রোগ্রাম বলে। সমাজতন্ত্র একটা কর্মসূচি, আপনি ভালো হোক মন্দ হোক, কিন্তু জাতীয়তাবাদ দিয়ে সমাজতন্ত্রের বিকল্প হয় না। জাতীয়তাবাদীটা কোন ধরনের সমাজ গঠন করবে জাতি? বুঝলাম পাকিস্তানি জাতি আমরা আর নই, আমরা ভারতীয় জাতীয় নই। অনেকে মনে করেছিল কি বাংলাদেশ যখন পাকিস্তান থেকে আলাদা হবে, এটা ভারতের সাথে মিশে যাবে, এরকম পাকিস্তানিরা প্রচার করেছিল। ভারতীয়রাও ভয় পেয়েছিল। আমি দেখেছি আমেরিকানদের পলিসি লেখায় পরিষ্কার। 1972 সনের এপ্রিল মাসে আমেরিকান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস এবং আমেরিকান জার্নাল অফ ইন্টারন্যাশনাল ল একসাথে একটা সেমিনার করে। সেটা সভাপতিত্ব করেন এডওয়ার্ড এম কেনেডি, সেনেটর। সেখানে লুই হ্যাঙ্কিন এবং অন্যান্য পণ্ডিতেরা ছিলেন। তারা বলতেছিলেন যে এখন একজন, এই যে ICDDRB-র একজন ডাক্তার, উনি ওখানে সাক্ষ্য দিয়ে বলছিলেন যে ভারতে নকশালপন্থী এবং অন্যান্যরা একটা বিরাট আন্দোলন করতেছে এবং ভারতীয় বাংলা এবং এই বাংলা যদি এক হয়ে যায়, এইটা একটা আশঙ্কা ভারত সরকারও করেছিল। কিন্তু পরে সেটা অমূলক প্রমাণিত হয়েছে। কেন অমূলক প্রমাণিত হয়েছে? কারণ ওদের যে জাতীয় আকাঙ্ক্ষা এবং আমাদের জাতীয় আকাঙ্ক্ষা আলাদা হয়ে গেছে। এটাতে ধর্মের কিছু করার নেই।
কারণ আমরা পাকিস্তানের মধ্যে লড়াইয়ের ভিতর দিয়ে হয়েছে, আমি বারবার এটা বলছি, এইখানে ধর্মনিরপেক্ষতার জন্ম হয়েছে আমাদের। ভারতীয় এক ধরনের ধর্মনিরপেক্ষতা আছে, এটা নেহরুর এবং গান্ধীর ধর্মনিরপেক্ষতা, কিন্তু আমাদের ধর্মনিরপেক্ষতা সম্পূর্ণ ভিন্ন ধর্মনিরপেক্ষতা। আমি এখানেই বলছি ৭১ সনের যুদ্ধে যখন পাকিস্তানিরা মানুষকে বলেছে এই যে এখন ইসলাম বিপন্ন, তারা বলছে পাকিস্তান না থাকলে ইসলাম থাকবে না, পাকিস্তান ভেঙে গেলে ইসলাম থাকবে না, কিন্তু এই কথাও সত্য প্রমাণিত হয়নি। পাকিস্তান ভেঙে গেছে কিন্তু ইসলাম বিপন্ন হয়নি। আমরা তাদেরকে দুটো কথা জিজ্ঞেস করতে পারতাম তখন, যেমন ডক্টর জিয়াউদ্দিন আলিগড়ের ভাইস চ্যান্সেলর যখন বলেছিলেন ভবিষ্যৎ পাকিস্তানের রাষ্ট্র উর্দু ভাষা হবে, তখন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে একটা তর্কের খাতিরে কথা বলেছিলেন যে আসুন আমরা আরবিকে রাষ্ট্রভাষা করি, এটা তোমাদেরও না আমাদের না। তখন উনি যুক্ত দিয়েছিলেন কি না, উর্দু তো ভারতীয় ভাষা, ভারতীয় মানে দক্ষিণ এশীয় ভাষা। তাহলে বোঝা যাচ্ছে আরবি রাষ্ট্রভাষা করাটাই ছিল আসলে ধর্মীয় দাবি, কাজে পাকিস্তান ধর্মীয় রাষ্ট্র ছিল না, এটা ছিল যারা উর্দুভাষী ভারতের মহাজের পাকিস্তানে গেছে তারা শক্তিশালী ছিল রাজনীতিতে, তাদের সেটা তাদের ভাষা। এবং যদি তাই হতো, ধরুন আজকে বাংলাদেশ পাকিস্তান তো প্রায় 1000 মাইল দূরের, পাশের দেশ আফগানিস্তানের সাথে এক রাষ্ট্র করে না কেন তারা, মুঘল আমলে তো এক রাষ্ট্রই ছিল, ইরানের সাথে নাইবা থাকুক, এই সমস্ত কথা থেকে বোঝা যায় ব্যাপারটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রাজনৈতিক। আমি সেইটাই বুঝি এখন বাংলাদেশে আমরা রাজনীতিতে কোথায় হেরে গেলাম, এখন আবার ধর্মের জিগির বড় হয়ে উঠছে কেন এবং তরুণেরা সেটা শুনছে কেন? তার কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের সামনে যে প্রতিশ্রুতি নিয়ে আসছিল, যে বা যারাই তার জন্য দায়ী হোক না কেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই, অনেকাংশে রক্ষা করা হয় নাই। ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা খালি শ্যাল হিসাবে, তার ভিতরের বস্তুগুলো সব চুরি করা ফেলা হয়েছে। এখন চুরি কে করেছে কারা করেছে তর্ক করা যাবে, তবে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সারা পৃথিবীতে দেখা যায় একটা প্রতিক্রিয়াশীল রাজনীতির উদ্ভব হয়েছে, যেটাকে আমরা দক্ষিণপন্থী রাজনীতি বলি। সেটা মার্কিন দেশে রেগানের উত্থানের সময় থেকে। আমি বলবো যে পৃথিবীতে যেটাকে বলা হয়, রাশিয়াতে যখন সরকারের পতন হলো এবং রুশ সাম্রাজ্য ভেঙে গেল, বার্লিন দেয়ালের পতন হলো, পৃথিবীতে অনেক পরিবর্তন হয়েছে, সকলেই ধরে নিয়েছে সমাজতন্ত্র পরাজিত হয়েছে। কিন্তু এটা কি সমাজতন্ত্র পরাজিত হয়েছে? ওখানে সমাজতন্ত্রই হয়নি। এই কথাটা যদি মানুষ জানতো তাহলে মানুষ অতটা হতাশ হতো না। এখনো মানুষের যে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, মানুষের যে সামাজিক সাম্যের আকাঙ্ক্ষা, আমি বলছি মানুষের যে মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা, সেটা কিন্তু পরাস্ত হয় না, সেই আকাঙ্ক্ষা আছে। সেই দেখা যায় কিউবার মতো ক্ষুদ্র দেশেও এখনো তারা তাদের সেই জাতীয় মর্যাদা ধরে রেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বুকের মধ্যে থেকেও। কিন্তু আমরা পারলাম না কেন? আমরা যেভাবে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলাম, ইংরেজিতে বলে মোবিলাইজ করেছিলাম 1971-এ, এরপরে এটা ভেঙে গেল কেন? উনি জাসদের নাম নিয়েছেন অধ্যাপক তারেক শামসুর রহমান, কিন্তু জাসদ যে ভেঙে গেল এটা আলোচনা অনেক আগে হয়েছে। সেটার কারণ শুধু জাসদ যে পার্টি থেকে জন্ম নিয়েছে আওয়ামী লীগ, এটা তার অভ্যন্তরীণ সংকট। যেমন আওয়ামী লীগ জন্ম নিয়েছিল মুসলিম লীগের অভ্যন্তর থেকে, এখন জাসদের অভ্যন্তর থেকে যেগুলো বেরিয়েছে সেই সংকটের কথা আমি বলবো না। এখন অনেক পুরনো জাসদের লোক আমি দেখেছি তাদেরকে তারা ধার্মিক হয়ে গেছে, মানে অর্থাৎ যেমন ধরেন মারা গেছে প্রয়াত অধ্যাপক আফতাব আহমেদ। আফতাব আহমেদকে আমি দেখেছি তাহাজ্জুদের নামাজ পড়া, দিনে 10 বার করে কোরআন আবৃত্তি করা, এগুলি তিনি করেছেন। কেন করেছেন? একসময় জাসদ, একসময় আওয়ামী লীগ করেছেন, আমার মনে হয় এগুলো থেকে ফ্রাস্ট্রেশন থেকে আবার জাসদ করেন, তারপরে তিনি বিএনপির দিকে করেছেন। কিন্তু এই যে সেদিন এক পত্রিকায় একজন সাংবাদিক লিখেছেন যে আফতাব আহমেদের মৃত্যু নিয়ে কোনো অনুসন্ধান হয়নি, যেহেতু তার কোনো সম্ভবত বন্ধু নেই বা কোনো রাজনৈতিক দল নেই। আমি বলছি এইটা হচ্ছে আমাদের হতাশা। আমার বক্তব্য হচ্ছে মুক্তিযুদ্ধের পরবর্তী যে সমস্ত যুবক, আফতাবও তাদেরই একজন, যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে ব্যাপক হতাশা যে আসলো, এটার জন্য আমরা শুধুমাত্র আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী করেই আমাদের দায় থেকে অব্যাহতি পেতে পারি না। আমাদের নীতির মধ্যে এমন কিছু ছিল যেটা আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা, কৃষকদের যে আকাঙ্ক্ষা, আমাদের শ্রমিকদের যে আকাঙ্ক্ষা, আমাদের যুবজনের যে আকাঙ্ক্ষা, সেটা পূর্ণ হয়নি। আমরা আমাদের যুবকদের মনোরঞ্জনের জন্য এখন পাশ্চাত্যের গেমস আমদানি করছি, যুবকদের মনোরঞ্জনের জন্য আমরা এখন স্টেডিয়াম গড়ছি, আমরা কৃষিমুখী না করে, ক্ষেতমুখী না করে আমরা তাদেরকে স্টেডিয়ামমুখী করছি। আপনি মনে করছেন আমি খেলাধুলার বিরুদ্ধে না, খেলাধুলার মধ্যে, খেলাধুলার মধ্যে কি হয়েছে? কমার্শিয়ালিজম এন্ড প্রফিটিয়ারিং। এটাতে আমার তো লজ্জা লাগে বলে কেউ যে বিপিএল-এ অথবা অমুকে ভারতে কি করতেছে, নিলামের মধ্যে ওর দাম কত উঠেছে, 4 জন করে নিলামে ওঠে নাই, মনে হচ্ছে গাবতলির গরু আর খেলোয়াড়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এই পরিস্থিতিতে আমরা গেলাম কেন? সেইটাতে বাদ দিয়ে আপনি ধর্মের পুনরুত্থানকে কিন্তু ব্যাখ্যা করতে পারবেন না। আমি শামসুর রহমানকে বলবো যে আমি এই কতগুলো প্রশ্ন তুলেছেন সলিমুল্লাহ খান, ইনক্লুডিং আফতাব আহমেদের মৃত্যু নিয়ে। আসলে বিষয়টা আমি দেখি এইভাবে যে এটা সত্য কথা যে
স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনার যে একটা স্ফুরণ ঘটেছিল সেটাকে সঠিক লক্ষ্যে পৌঁছতে আমরা আমাদের নেতৃত্ব আমরা ব্যর্থ হয়েছিলাম, পারিনি এদের ঐক্যবদ্ধ সেটা কি করতে। ব্যর্থ না বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেটা এটা তো একটা তো প্রতিবিপ্লব কারণ, সফল হয়েছিল? এটা তো একটা কারণ তো বটেই। এটা আপনি যেভাবে সেটাকে চিত্রিত করেন, প্রতি বিপ্লব বলেন, ব্যর্থতা বলেন, সেটা তো একটা তো বা বিচ্যুতি পরাজিতদের ঘটেছেই। ষড়যন্ত্র। কিন্তু সেখানে যদি ঐক্যবদ্ধভাবে আমরা যদি জাতির এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারতাম, আমরা কিন্তু, আমার ধারণা যেটা আগেও আমি বলেছি, যে এই আজকের যে বাংলাদেশে ভিন্ন বাংলাদেশকে আমরা দেখতে পারতাম। আপনি দেখেন সেখানে কিন্তু শুধুমাত্র বঙ্গবন্ধু একাই ছিলেন না, সেখানে কিন্তু অনেক অসাম্প্রদায়িক শক্তি, বাম ঘরানার শক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছে তারা। এই শক্তিগুলো পরে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জাসদের যে উত্থানটা ঘটেছিল, এটা একটা বিভ্রান্তিকর অভ্যন্তরীণ শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলশ্রুতি, ক্ষমতায় দ্রুত যাওয়ার প্রবণতা, এর মধ্যে দিয়ে জাসদের জন্ম হয়েছিল এবং জাসদ ব্যর্থ হয়েছিল এবং জাসদের মধ্যে একদম ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করেছিল। আজকে দেখেন, আজকে জাসদের পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ফলে আমি মনে করি আজকে যে এক ধরনের নতুন করে, কোট আনকোট নতুন করে যে ধর্মের নামে এক ধরনের উন্মাত্ততা আমরা লক্ষ্য করি, এটা শুধুমাত্র যেটাকে আমাদের জঙ্গিবাদ বলতে জঙ্গিবাদ, যেটা আমরা যেটাকে বলছি, মানুষ হত্যা করতে, মানুষ হত্যা করছে। ইসলাম কিন্তু কখনো মানুষ হত্যাকে পারমিট করে না। আপনি হিসাবে ধর্মের বহুত ব্যাখ্যা আছে, যে সেখানে কোথাও বলা হয়নি যে তুমি মানুষ হত্যা করো। তার এগুলো হচ্ছে কারণ এর পেছনে একটা শক্তি কাজ করে, যে শক্তিটাকে এই ব্যবহার করে আজকে ধর্মীয় উন্মাদনা তৈরি করা হয়েছে এবং উন্মাদনা তৈরি করে আজকে সমস্ত বিশ্বব্যাপী এক ধরনের ফ্যানাটিসিজম তৈরি করা হয়েছে। আজকে আপনি লক্ষ্য করেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উত্থান, সেও কিন্তু ওখানে একটাতেই টার্গেট করেছে মুসলমান ধর্মকে। কিন্তু আপনি ইহুদি ধর্মের মধ্যে ফ্যানাটিসিজম আছে না, হিন্দু ধর্মের মধ্যে ফ্যানাটিসিজম আছে না, কিন্তু উনি তো টার্গেট করেননি, উনি করেছেন মুসলমান ধর্মের। ফলে এই সমস্ত বিশ্বব্যাপী এই যে উত্থানের পেছনে এটা অনেক থিওরি কাজ করে। আমরা যারা কনস্পিরেসি থিওরি নিয়ে কাজ করি, আমরা অনেকেই বলার চেষ্টা করেন এই যে আল কায়দা বা আইএস এর উত্থানের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে। ফলে এই সমস্ত বিষয়গুলোকে আজকে বিবেচনায় নিতে হবে, যে এর পেছনে একটা সুদূর প্রসারী চক্র কাজ করে, একটা ইন্টারন্যাশনাল একটা লিঙ্কেজ আছে, যে লিঙ্কেজটা আজকে বাংলাদেশেও আপনি দেখবেন তার ছিটেফোঁটে ধাক্কা আমরাও পাচ্ছি। আমি দুজনের কাছে প্রশ্ন রেখে আমি বিরতিতে যাব, ফিরে এসে শুনবো যে ৭৫ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই যে সমস্ত পরিবর্তন হলো, যে বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশ হলো, বাংলাদেশ টেলিভিশন হয়ে গেল, বা অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে সেই সবগুলো ফিরে আসে। সেই ষড়যন্ত্র যদি কথা বলেন, আপনি ষড়যন্ত্রের তত্ত্বের কথা বলছিলেন, তাহলে আমাদেরকে আবার পুরনো দিকে ফিরে নিয়ে গেলো এবং তখন যে পাকিস্তানের দিকে ফেরানো এবং নতুন যে ধর্মীয় উন্মাদনা, এই দুটো এক হওয়ার কারণে এইটা আরো বেশি শক্তিশালী হলো কিনা এখনকার যে উন্মাদনা, এবং যেটাকে আমরা সর্বশেষ জঙ্গিবাদ নামে অভিহিত করছি। আমরা শুনবো দুজনের কাছেই, ফিরে আসবো বিরতির পর। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমি বিরতিতে যাবার আগে সলিমুল্লাহ খান এবং তার দুজনের কাছে আমার কাছে প্রশ্ন ছিল, যে আমি প্রশ্ন করেছিলাম যে ৭৫ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরে আমরা দেখেছি যে পাকিস্তানের দিকে ফিরে যাওয়ার একটা প্রবণতা, রাজনৈতিক প্রবণতা, এবং তারই ধারাবাহিকতা যদি দেখেন আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। এবং এখন আমরা আবার একটা ৭২-এর সংবিধান ফেরত না গেলেও আমরা ধর্মনিরপেক্ষতা ফিরে গেছি, আবার মূল জায়গাটাও ঠিক রেখেছি। তাহলে তার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিকভাবে একটি জঙ্গিবাদের উত্থান, যেটা সন্ত্রাসবাদের উত্থান হচ্ছে ইসলামের নামে। আপনার কথাটা খুবই সঠিক, যে ৭৫-এর পরে আমরা হঠাৎ একটা নাটকীয় পরিবর্তন দেখি, যেটাকে ডিগবাজি বলা যেতে পারে। যে বাংলাদেশ এইভাবে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরোধ করেছেন, ৯ মাসের কিছু কম যুদ্ধে আমরা জয়ী হয়েছি। আমাদের বহিঃশক্তি অনেকে সহায়তা করেছে, অনেকে বিরোধিতা করেছে, সেটা আলাদা রেখে আমাদের বলতে হবে আমরাই জয়ী হয়েছি। কিন্তু তারপরে ৩.৫ বছরের মধ্যে আমাদের এমন কি হলো, কি কারণে, যেটা আমরা আলোচনা করতে এখন চাই না। এখন চাই না, প্রধান কারণ হচ্ছে এখন আওয়ামী লীগ সরকার বলে লোকে আওয়ামী লীগের ওই আমলটা আমরা বিশ্লেষণ করতে চাই না। কিন্তু এই বিশ্লেষণ না করলে আপনি যে জবাব খুঁজতে জিনিসটা পাওয়া যাবে না। আমি দুঃখিত এটা বলার জন্য। সেটা কি, কেন আস্তে আস্তে জনগণের মধ্যে যারা ১৯৭১ সনে এভাবে প্রাণ দিয়ে লড়েছে, ১৯৭৫ সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হলো অথবা তার ৪ জন সহযোগী হত্যা করা হলো, তখন জনগণের মধ্যে ব্যাপক বিদ্রোহ বা প্রতিরোধ দেখা দিল না কেন? এইটার একটা জবাব খুঁজতে হবে। তার মানে এর মধ্যে যে ঘটনা ঘটেছে তাতে মানুষ খুব ভুল করেছে মনে নিলাম। দেশে দুর্ভিক্ষ হয়েছিল, এটা স্বীকৃত, এবং ষড়যন্ত্র করেছিল। হ্যাঁ, এখন যাহলে কি মানে আপনার দিক যদি মাত্র দুটো থাকে, আপনি হয় বামে যাবেন না হয় ডানে যাবেন। বামটা যখন বন্ধ করে দেওয়া হয় তখন যাওয়ার একটাই পথ থাকে ডান।
যে কথা আমরা বলেছিলাম আরেকটু যোগ করতে হবে, মুক্তিযুদ্ধে শুধু আওয়ামী লীগ একা অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ নেতৃত্বের শুরু থেকে একটা ভুল ছিল, এটা বলতে হবে, যা সত্য তাদের ভিতর থেকে বেরিয়ে আসা অংশ, যেমন তারা মুজিব বাহিনী করেছিল সেরকম। কিন্তু এখানে ছোট হোক কমিউনিস্ট পার্টি অথবা রণ মেননদের অথবা এমন কাজী জাফরও তখন সঙ্গে ছিলেন, তাদের যে সমন্বয় কমিটি, অথবা এমনকি এর বাইরে সিরাজ শিকদারের দলও, তারাও মুক্তিযুদ্ধে লড়াই করেছে। আরো বহু ভিতরে অনেকে লড়াই করেছে, যেমন কাদের সিদ্দিকীও লড়াই করেছেন, তার বাহিনী নিয়ে এরকম দেশে অজস্র ছোট ছোট বাহিনী ছিল। মুক্তিযুদ্ধে এদের সকলের সমন্বয় না হোক, যারা যার জন্য লড়াই করেছে, এবং তারা সকলেই প্রবাসে যে বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল সেটাকে মেনেছে তারা, কিন্তু এই কথাগুলো খেয়াল রাখতে হবে। এবং যে 11টা সেক্টরে যে বিভক্ত ছিল, মাঝে মাঝে কোথাও কোথাও সংঘর্ষ হলেও শেষের দিকে সংঘর্ষ হয়েছে যাদের মুজিব বাহিনীর সাথে বিভিন্ন মুক্তিযোদ্ধা বাহিনীর। এই কথাগুলো আমি বলছি এই কারণে যে মুক্তিযুদ্ধের সময় সমস্যা দেখা ছিল, আওয়ামী লীগের যারা নন মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কিভাবে সমন্বয় করা হবে। এমনকি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সমস্যা দেখা দিয়েছিল, জহির রায়হানের মতো লোককে সেখানে প্রচার করতে দেওয়া হয়নি, তার ছবি দেখানো হয়নি। আলমগীর কবির সেখানে বাধার মুখোমুখি হয়েছেন। আমি দুইজন প্রমিনেন্ট লোকের কথা বলছি, আহমদ সোফার মতো লেখক, যিনি জাগ্রত বাংলাদেশ মুক্তিযুদ্ধের উপর প্রথম বাংলা বই কলকাতায় বেরিয়েছে 1971 সালের 28শে জুলাই, মুক্তধারা চিত্তরঞ্জন সাহা বের করেছিলেন, তাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। মানে তিনি ট্রেনিং ক্যাম্পে গিয়েছিলেন, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এইগুলো আমরা যদি এখনো আলোচনা না করি, কখন আলোচনা করবো আমি জানি না। এর পরিণতি হলো দেশ স্বাধীন হওয়ার পর এই বিভক্তি। 1974 সনে 17ই কি বলে কত তারিখ যেন মার্চের জাসদের লোকেরা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে সেখানে গুলি লাগলো, এটা তো আমাদের পরাজয়। আমি বলছি অর্থাৎ মুক্তিযুদ্ধের যে ঐক্যবদ্ধ ফ্রন্ট ছিল সেটা পরাজিত হলো, তার ভেঙে পড়লো। কেন 1973 সালের গোড়ার দিকে ছাত্র ইউনিয়নের মিছিল, পয়লা জানুয়ারি আমার কাছে মুক্তিযুদ্ধের পরের এই কয় মাসে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে বিভিন্ন মারামারি এবং তাদের যে অনৈক্য, এটার প্রধান দায় আমি বলবো, ছোট মুখে বড় কথা হতে পারে, প্রধান শাসক দলকে বহন করতে হবে। তা এই পরাজয়ের ফল দাঁড়ালো এই যে শেষ পর্যন্ত এক পার্টি হলো, এবং শেষ পর্যন্ত তিনি নিহত হলেন, তখন জনগণের মধ্যে একটা প্রতিরোধ, বাংলাদেশ পরাজিত হলো। ওই যে আহমদ সোফার একটা কথা আমরা উদ্ধৃত করি, আহমদ সোফার একটা কথা সবাই উদ্ধৃত করে, আওয়ামী লীগ যখন জেতে একলাই জেতে, আর যখন সে পরাজিত হয় সারা দেশ শুদ্ধ পরাজিত হয়। এই কথাটা গাফর চৌধুরী সাহেব মাঝে মাঝে উদ্ধৃত করেন, কিন্তু আমি বলবো তিনি সততার পরিচয় দিতেন যদি তিনি আহমদ সোফার উদ্ধৃতি বলতেন। উনি মনে করেন জনৈক লেখক বলেছেন, আহমদ সোফা জনৈক লেখক নন। আমার বক্তব্য হচ্ছে এই যে এইখানে যে ভাবের ঘরে চুরি যাকে বলে, এটা হচ্ছে তার একটা উদাহরণ। ভাবের ঘরে চুরি করে কোনো জাতি ঐক্যবদ্ধ হতে পারে না, যার প্রাপ্য তাকে দিতে হবে। আহমদ সোফার এই উদ্ধৃতির প্রাপ্য গাফর চৌধুরীর মতো লোক, তার চেয়ে বয়সে বড়, কেন আহমদ সোফাকে দেবেন না? আমি আপনাদের টেলিভিশনে বলে রাখলাম, এইটা হচ্ছে আমাদের জাতির ভাবের ঘরের চুরির একটি উদাহরণ মাত্র। এই কারণেই আমি বলছি 75-এর পরে এত প্রতিবাদ হয়নি, ফলে আমাদেরকে দীর্ঘ 20 বছরের মতো এই যে পাকিস্তানপন্থী শাসনে প্রচার করতে হয়েছে। জেনারেল জিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি মতাদর্শে পাকিস্তানি আদর্শ কেন প্রচার করেছেন? কারণ তিনি একটা ভিন্ন মতাদর্শ খুঁজছিলেন, যে জন্য তাকে শাহ আজিজের মতো মুক্তিযুদ্ধ বিরোধী লোক, যিনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করার জন্য জাতিসংঘে গিয়েছিলেন, তাকে তার প্রধানমন্ত্রী করতে হয়। আব্দুল আলীমের মতো চিহ্নিত রাজাকারকে মন্ত্রিসভায়, এর চেয়ে বড় পরাজয় আর কিছু হতে পারে না। এখন দ্রুত বিএনপি নেতারা বলছে আওয়ামী লীগের এরকম দু একটা লোক আছে, এটা দিয়ে কিন্তু ওটা জায়েজ হয় না, তাই না? অনুরূপভাবে আওয়ামী লীগ যদি সে করে থাকে তাকেও আমরা নিন্দা করবো, এই সাহস আমাদের থাকা উচিত অন্তত। দ্বিতীয় হচ্ছে জেনারেল এরশাদের সময়ও এটা আরো অব্যাহত ছিল। তিনি ক্রমশ ধর্মকে রাজনীতি ব্যবহার করা, বলে পীরের বাড়িতে যাওয়া, এইগুলো রাজনীতিতে যে খারাপ ঐতিহ্য তৈরি করে, রাজপুটিনের ঐতিহ্য তৈরি করে, সেটা তিনি করেছেন। এবং জেনারেল এরশাদের আমলে যে ছাত্রদের হত্যা করা হয়েছিল, আপনি এখানে আলোচনা করেছেন, সেটা নিয়ে আজ কোনো আলোচনা নেই। 14ই ফেব্রুয়ারি আলোচনা নাই সেলিম দেলোয়ারের উপরে, সেদিন একটা করুণ কাহিনী প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে। সেলিমের মেয়ে এখন বড় হয়েছে, সে বলছে কই আমার বাবাকে কেউ স্মরণ করে না, লেখাপড়া করতে পারে না, সে মেট্রিক পাস করে নেই। আমি বলছি আমাদের দেশের ইতিহাসের মধ্যে যেমন বীরত্বের ইতিহাস আছে, তেমন আছে আমাদের দেশের বেইমানির ইতিহাস। এই জন্য মুক্তিযুদ্ধের সাথে আমরা যদি বেইমানি না করে থাকতাম, তাহলে মুক্তিযুদ্ধ আমাদের বিরুদ্ধে এরকম প্রতিশোধ নিত না। আমি মুক্তিযুদ্ধের প্রতিশোধ বলবো অর্থে যে মুক্তিযুদ্ধের সাথে আমরা বেইমানি করেছি, সেই জন্য মুক্তিযুদ্ধ আমাদেরকে এইভাবে আজকে শাস্তি দিয়েছে। এখন এতদিন পরে যে আমরা আবার ফিরে এলাম, সেখানে আমাদের কৃতজ্ঞতা রাখতে হবে জাহানারা ইমাম এবং তার সঙ্গীদের আন্দোলনের প্রতি। আজকে বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা নানাভাবে সমালোচনা করতে পারি, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন, সেইটার যদি আমরা প্রশংসা না করি, আমরা অত্যন্ত নিজেদেরকে অকৃতজ্ঞ। ইতিহাসের কাছে আবার আমি এখানেই বলছি আমাদের একটা অগ্রযাত্রার নতুন ভিত্তি হয়েছে, কিন্তু সেটাও আবার বলবো, যদি আমরা অন্য ক্ষেত্রে গণতান্ত্রিক প্রথা প্রবর্তন করতে না পারি,
তাহলে কিন্তু এইটাও রক্ষা করা যাবে সেটা না। রক্ষা করা যাবে। আমি তার নুরুলকে শেষ করতে বলবো। না আসলে ওইটাই আপনি যেটা বলছিলেন, আমি ওই প্রসঙ্গটা ফিরে যাই যে 75-এর বঙ্গবন্ধুর হত্যার পড়ার মধ্যে দিয়ে প্রতিটি সেক্টরে পাকিস্তান করার প্রবণতা, পাকিস্তানিকরণের প্রবণতার আমরা দেখেছি। আপনি এক্সাম্পল দিয়েছেন রেডিওর কথা, আপনি এক্সাম্পল দিয়েছেন টেলিভিশনের কথা, আপনি এক্সাম্পল দিয়েছেন ধর্মকে ব্যবহার করতে। পাকিস্তান যেভাবে ধর্মটাকে ব্যবহার করতো, ধর্মটা খুব সেন্সিটিভ বিষয়, আমরা দেখেছি 75-এর পরও এই ধর্মটাকে ব্যবহার করা হয়েছে। আসলে এই যে প্রবণতাটা ছিল, এই প্রবণতা পাকিস্তানেও দীর্ঘস্থায়ী হয়নি, বাংলাদেশেও দীর্ঘস্থায়ী হয়নি। আসলে এই প্রবণতা দিয়ে কখনো মানুষকে তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করা যায় না। ফলে এই শক্তি কখনোই দাঁড়াবে না। তবে হ্যাঁ, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, বৈশ্বিক প্রেক্ষাপট বদলে গেছে। এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, ইসলামের নামে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এর ঝাপটা কিন্তু আমাদের দেশেও লাগছে। সুতরাং এক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, আমরা যদি জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমরা আবার ভুল করব। বা আমরা সেই জন্য আলোচনাটা করতে চাই বারবার যে মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, সেটা যদি আমরা বর্তমান প্রজন্মের কাছে না দেই, তাহলে তো আমরা তাদেরকে ওই জায়গায় ওইখানেই হচ্ছে যে একটা বড় আমাদের একটা দুর্বলতা জায়গা, যে মুক্তিযুদ্ধে ধর্মকে একটা অসাম্প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল। একটা অসাম্প্রদায়িক শক্তি একটা কোনো দল না, অনেক দলের সমন্বয়ে একটা মুক্তিযুদ্ধের চেতনা সেখানে নেতৃত্বে আওয়ামী লীগ ছিল। সেই কিন্তু সকল শক্তি সেই মুক্তিযুদ্ধকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে। সেই স্পিরিটটা যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি, আমার ধারণা আজকে বাংলাদেশকে আমরা ডিফারেন্ট বাংলাদেশকে দেখতে পাবো। সেই স্পিরিটকে হটাবার জন্য আমি একটা উদাহরণ দিই। 75-এর কথাটা আমাদের চোখের সামনে স্ক্রিন হিসেবে আছে। এই যে রক্ত, তখন রক্ত আমাদের চিন্তাকে খানিকটা আচ্ছন্ন করে ফেলে, আমরা রেশনাল চিন্তা কম করতে পারি। কিন্তু আরো শক্তি ছিল 47 সনের দেশভাগের পিছনে যারা প্রধান ভূমিকা পালন করেছিল, যেমন আনন্দবাজার পত্রিকা। এই সম্প্রতি আনন্দবাজার একটা খবর দেখলাম, কেউ লিখেছে হেডলাইন যে দেশে জমির পরিমাণ কমে যাচ্ছে, সুতরাং মানুষকে আর কবর দেওয়া যাবে না। ধরেন এই ধরনের প্রভোকেটিভ নিউজ আনন্দবাজার তার জন্মলগ্ন থেকেই করেছে, 1921 থেকেই। কমরেড মুজাফফর আহমদকে সাক্ষী রেখে বলতে পারি, তিনি আনন্দবাজার সাম্প্রদায়িকতাকে ক্রমশ উস্কে দিয়েছে। কবি সমর্থনের মতো লোক আনন্দবাজারে চাকরি করতেন, তিনি পদত্যাগ করেছেন কে জন্য? খবর বেরিয়েছে পদ্মায় ইলিশের পেটে হিন্দু মহিলার কাটা মাথা পাওয়া গেছে, কেমনে ওখানে সিঁদুর দেখা গেছে। এই ধরনের ডাহা মিথ্যা খবর ছাপার জন্য তাকে বাধ্য করেছে। এই যে সাম্প্রদায়িক উস্কানি, আমি যে সাম্প্রদায়িক উস্কানি ওখানেও আছে। আমি এখানে বলছি বাংলাদেশের সাম্প্রদায়িকতার ক্ষেত্রে ভারতে কি হচ্ছে তার একটা বিরাট প্রভাব পড়ে। জিনিসটা যদি দুর্ভাগ্যজনক, ভারতে তো বঙ্গবন্ধু হত্যা হয়নি, ভারতে কিন্তু ইন্দিরা গান্ধী হত্যা হয়েছে। সেটা হয়েছে কিভাবে আপনারা জানেন। কিন্তু আজকে ভারতে ইন্দিরা গান্ধীর দল ক্ষমতায় নেই, সেখানে যারা ক্ষমতায় আসছেন তারা কি ধর্মকে ব্যবহার করেননি? তাহলে বিশ্বব্যাপী ধর্মের ব্যবহারের মধ্যে আমরা দেখলাম ইসলাম ধর্মের ব্যবহার, বর্মায় বৌদ্ধ ধর্ম কিভাবে ব্যবহার করা হচ্ছে, শ্রীলঙ্কায় ব্যবহার করা হচ্ছে। তাহলে বিশ্বব্যাপী ধর্মের এই উত্থানের ক্ষেত্রে আমি বলবো বিশ্বব্যাপী যেটাকে আমরা সমাজতন্ত্র বলতাম, তার যে পশ্চাদপসারণ নানা কারণে, সেটাও কিন্তু একটা ভূমিকা রেখেছে। যেটাকে আমরা বলছি বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, সেটাও কিন্তু দক্ষিণপন্থার জয়। আমি মনে করি সেই জয় দীর্ঘস্থায়ী হবে না, আবার হাওয়া বদলাবে। আমরা সেই জন্য এই আলোচনা করছি এবং নতুন প্রজন্মকে বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যাওয়া এবং অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে এই আলোচনা অব্যাহত থাকবে। শেষ করছি উপসংহারের এই পর্বের আলোচনা। আমরা আলোচনা করলাম মুক্তিযুদ্ধের ধর্ম। স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন সলিমুল্লাহ খান এবং তারেক শামসুর রহমান। আমরা ফিরবো উপসংহারের দ্বিতীয় পর্বে। একটু পরেই অতিথি হয়ে আসবেন আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং সিনিয়র সাংবাদিক আবেদ খান। সঙ্গে থাকুন 24 ঘন্টায়।